চাঁদপুরের শাহরাস্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার পথসভায় দিলেন আলাদা বিভাগ করার প্রতিশ্রুতি। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশ। যোগ দেন জামায়াত আমির। গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যার প্রধান আসামি ফোরকারের মরদেহ মুন্সিগঞ্জের পদ্মা নদী থেকে উদ্ধার, কাপাসিয়া পুলিশের কাছে হস্তান্তর। কাপাসিয়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম যৌথ উদ্যোগে লৌহজন ঘোড়দৌড় বাজারের পদ্মা নদীর উপর থেকে ভাসমান অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর টুকরো টুকরো করে ড্রামে ভরে স্ত্রী। মরদেহের কিছু অংশ রাখেন ভাড়াটিয়ার ফ্রিজে। আটকের পর পুলিশের কাছে স্বীকারোক্তি। রড দিয়ে বাড়ি দিছি, এমনি এসে করে দিছি। আমি বুঝতে পারিনি যে এত দূর লাগে যাবে। তো সন্দেহ হতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি তার স্বামীকে সে মারছে। ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবক গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রক্টর সহ প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি। দায় স্বীকার করে নিয়ে তিনি একজন সৎ লোকের মতো পদত্যাগ করবেন। রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি। ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই। তো দাবির জায়গা থেকে সেটা বিচার ব্যবস্থা এখনো কার্যকর হচ্ছে না, এটা অবশ্যই খুবই নেক্কারজনক। মানিকগঞ্জের বিস্তীর্ণ চর জুড়ে চলছে কোরবানির পশু পালন। বেড়ে উঠেছে প্রাকৃতিক খাবার আর যত্নে, এখনো পুরো দমে জমে ওঠেনি চট্টগ্রামের স্থায়ী হাটগুলো। কষ্ট হইতেছে, পুকুরে পালতেছি, লালা বালার বেশি করে দিবি, বালার বেশি আমরা পাচ্ছি। গরু কিনে পাইলে মিলে বেটা বেটি নিয়ে চলে করে খায়। এগুলোতে ওরা লালন পালন করে বিক্রি করতেছে, আর মানুষ আর আগের মতো ওই ঝামেলা জঞ্জাট হয়ে আসতেও চায় না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুধু স্বপ্ন নয়, পরিকল্পনা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু প্রতিশ্রুতি নয়, তা রক্ষার কাজ করছে বিএনপি সরকার। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দো খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, বিএনপির বাজেটে উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আলাদা বরাদ্দ রাখা হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় চাঁদপুরের 7 জন জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা রক্ষায় কাজ করবে সরকার। বলেন, দেশের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার। চাঁদপুরে একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের বেকার সমস্যা সমাধানে এই কলেজ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এই দেশের অর্থনীতি মজবুত হলে জানেন হাত তুলেন। খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সঙ্গে সহকর্মী আরেফিন শাকিল, যুক্ত হচ্ছি তার সাথে।
শাকিল, কিছুক্ষণ আগেই তো আসলে তিনি বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী। তো কী কী বিষয়ে তিনি আলোচনা করলেন, কী কী বিষয়ে বললেন এবং আজকের দিনের আসলে যারা উপস্থিত হয়েছেন তাদেরই বা অনুভূতির ব্যাপারটা আপনার মাধ্যমে জানতে চাই। তাদের অনুভূতি খুবই চমৎকার। খুব স্বাভাবিকভাবে দীর্ঘদিন পর তারেক রহমান বিএনপি চেয়ারম্যান যেমন তেমনি প্রধানমন্ত্রী তিনি চাঁদপুরে এসেছেন। সুতরাং এখানকার যারা মানুষ, যারা বাসিন্দা, তাদের কাছে এই দিনটি আসলে বেশ আনন্দের দিন, উদযাপনের দিন। অনেকে আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে তার কর্মসূচি শুরু হয়েছে। এখন সবশেষ তিনি গোসাইরহাট যে খাল খনন কর্মসূচি, অর্থাৎ বিশ্ব খাল খনন কর্মসূচি, সেটি সমাপ্ত করে সেখানে বক্তব্য দিচ্ছিলেন। সেটি শেষ করে এখন তিনি সরাসরি এই মাঠের যেই ফ্যামিলি কার্ড বিতরণের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দেবেন। এখান থেকে 3 থেকে 350 নারী পরিবারের মাঝে কিন্তু আজকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপের পাইলট প্রকল্পের অংশ হিসাবে কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। শুধুমাত্র চাঁদপুরের নারীরা পাচ্ছেন না, সারা বাংলাদেশের প্রায় আরও 10 থেকে 12টি জেলার যারা নারীরা রয়েছেন তারাও কিন্তু এই দ্বিতীয় ধাপের পাইলটিং প্রকল্পের আওতায় এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন। এবং শুধুমাত্র ফ্যামিলি কার্ড কিন্তু খাল খনন নয়, চাঁদপুরের বেশ কিছু দাবি নিয়ে মূলত এখানকার সাধারণ মানুষ এসছেন। এখানকার একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সঙ্গে এখানকার বেকারত্বের বড় ধরনের সমস্যা রয়েছে। সেই বেকারত্ব নিরসনের জন্য ইপিজেডের দাবি তোলা হচ্ছে এবং দাবি করা হয়েছে। এবং সেই সঙ্গে অর্থনৈতিক যে জোন যেটি রয়েছে বিগত সরকারের সময় যেটি পাশ করা হয়েছে সেটার জন্য অব্যাহত রাখা হয়, সেই দাবিও আজকে জানানো হবে। এর পাশাপাশি এই চাঁদপুরের মেডিকেল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস নির্মাণের জন্য মূলত দাবি জানানো হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে চাঁদপুর যে সরকারি কলেজ মাঠ, সেই মাঠে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। প্রচুর মানুষ, প্রচুর নেতাকর্মী যারা মূলত চাঁদপুর সদর আসন থেকে এখানে এসছেন, তারা সেই দুপুর থেকে এসছেন। প্রচণ্ড রোদ এবং সেই গরমের মাঝেও তারা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য, এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন। খানিক বাদে তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। হয়তো আপনার সঙ্গে কথা বলার 10 থেকে 20 মিনিটের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে হাজির হবেন এবং এখানে এসে তার সরকারের যে ওয়াদা, যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের কার্যক্রম শুরু করবেন। এর আগে প্রধানমন্ত্রী বলছিলেন তিনি তার যখনই বিএনপি সরকার জনগণের সামনে যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেন এবং বাকি যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেন, ধাপে ধাপে সেটি পূরণ করবেন। এবং আগামী বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করা হবে, যাতে সারা বাংলাদেশের প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত মানুষ যারা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসতে পারেন। সব মিলিয়ে অনেক যদি বলি যে সকাল 9:30 নাগাদ, 8:30 নাগাদ তিনি তার গুলশানের বাসা থেকে বেরিয়েছেন। এরপর রাস্তায় কুমিল্লা যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে, দুই পাশেই মানুষের ঢল নামে প্রধানমন্ত্রী এক নজর দেখার জন্য, তার সঙ্গে কুশল বিনিময় করার জন্য। প্রধানমন্ত্রী কাউকে হতাশ করেননি, হাত নেড়ে সালাম দিয়ে শুভেচ্ছার জবাব দিয়েছেন। এবং এই যার ফলে এই সড়কের যেখান থেকে 3 থেকে 4 ঘন্টা মূলত আসার কথা, সেখানে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে। ফলে 3টার অনুষ্ঠান এখন 5টা বাজে। তারপরে মানুষের মধ্যে খুব একটা ধৈর্যচ্যুত হয়নি, তারা প্রধানমন্ত্রীকে দেখবেন এবং সেই সঙ্গে তাদের যে দাবি, সেই দাবি পূরণের আশ্বাস পাবেন তেমন তারা বিশ্বাস করেন। অনেক প্রধানমন্ত্রীকে নিজ চোখে দেখা এবং তাদের দাবি উত্থাপন, নিশ্চয়ই সেই আশাটুকু পূরণ হবে জনগণের। ধন্যবাদ শাকিল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এর আগে কুমিল্লার বরুড়ার আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেখানে জানান বিএনপি জনগণকে যে ওয়াদা দেয় সেই ওয়াদা পূরণ করে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ গত 16 বছর কথা বলতে পারেনি, কথা বললে আটক করে নিয়ে যাওয়া হতো। এখন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সময় হয়েছে দেশ পুনর্গঠনের। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি আপাতত চাপের মধ্যে আছে, তাই দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। কুমিল্লাকে বিভাগ করা এবং কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আমাদের যে সকল পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষ 12 তারিখের নির্বাচনে সেই ম্যানিফেস্টোকে, সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং সেজন্যই আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। গণভোটের রায় বাস্তবায়ন করা হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে। বাস্তবায়ন না হলে আবারও স্বৈরাচার চেপে বসবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে
বিভাগীয় সমাবেশ করছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অনির্বাচিত কাউকে কোথাও বসানো হবে না বললেও সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদে অনির্বাচিত দলীয় প্রশাসক বসানো হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, চাঁদাবাজ, দুর্নীতি ও রাজনৈতিক দখলবাজি চালাচ্ছে বিএনপি। ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোয় দল কারা লোক বসিয়ে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, এমনটাও দাবি করেন বিরোধীদলীয় এই নেতা। কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। হুঁশিয়ারি দেন, ধর্ম দিয়ে বাংলাদেশকে বিভক্ত করার চেষ্টা করা হলে জনগণ তার জবাব দেবে। গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার হয়েছে মুন্সিগঞ্জে। বিকেলে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা জানান, প্রথমে মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফোরকানের মরদেহ উদ্ধার করা হয়। আর এরই মধ্যে স্বজনরা পরিচয় নিশ্চিত করেছে। পরবর্তীতে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ফোরকানের মরদেহ। এর আগে পদ্মা সেতুতে মোবাইল ব্যাগ রেখে নদীতে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ার সিসিটিভি ফুটেজে দেখে ওই ব্যক্তিকে ফোরকান বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছিল পুলিশ। কাপাসিয়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম যৌথ উদ্যোগে লৌহজং ঘোড়দৌড় বাজারের পদ্মা নদীর উপর থেকে ভাসমান অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তার মৃতদেহটি কাপাসিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফেসবুকে পরিচয়, পরে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীয়তপুরের আসমা আক্তার ও জিয়া সর্দার। তবে পারিবারিক কলহের জেরে সেই স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন আসমা। স্থানীয়দের অভিযোগ, হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে লুকানোর চেষ্টা করতে গেলে ধরা পড়েন ওই নারী। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন অভিযুক্ত আসমা। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। শুক্রবার রাত 10টা শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকায় স্থানীয়দের মাধ্যমে খবর ছড়ায়, স্বামী জিয়া সর্দারকে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় স্ত্রী আসমা আক্তার। সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসমাকে আটকের পর তার স্বামীর মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, উপজেলার চন্দ্রপুর এলাকায় গত মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হয় আসমা ও তার স্বামীর মধ্যে। এক পর্যায়ে রড দিয়ে আঘাত করলে নিহত হয় জিয়া সর্দার। ঘটনাটি আড়াল করতে তার মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় শহরের পালং এলাকায় মরদেহের খণ্ডিত অংশ ফেলতে চান অভিযুক্ত ওই নারী। দুর্গন্ধ পেয়ে সন্দেহের বশে বিষয়টি 999-এ ফোন দিয়ে জানান স্থানীয়রা। আইসা দেখি বস্তা ভরা গন্ধ আসতেছে, কেরাসিন দিচ্ছে, আবার গন্ধ না আসে। আইনগতভাবে আমরা চাইডার সর্বোচ্চ একটা বিচার চাচ্ছি। এরকম টুকরো টুকরোর ব্যাপারটাই প্রথম শরীয়তপুরে, এরকম জানি কোনোদিন না হয়, এটাই আমরা বিচার চাই। এটাই ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মরদেহের খণ্ডিত অংশ। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বস্তার মধ্যে তার লাশটা ফালাই গেছে, মাথাটা আছে ঠিক, আর বডির মাংসগুলো নাই, হাতটা ঠিক আছে, আর ড্রামের মধ্যে ওই মাংসগুলো আছে। সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি। এই মহিলারও পূর্বে সংসার আছে, এক ছেলে মেয়ে আছে। এটা হইলো গোপালগঞ্জ টঙ্গিপাড়া। আর যে মারছে সেও আগে বিয়ে করছিল, তার এক ছেলে আছে 15 বছরের, এটা দাদা দাদির কাছে থাকে। এদিকে গতরাতেই পালং মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীর বিচার দাবি তার। বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই, আমি ফাঁসি চাই। যে আপনারা দেখলে, ছেলেটারে দেখলে বুঝতে পারবেন যে আমার কি ছেলে গেছে গিয়া। নৃশংস এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় সিলেটে প্রাণ গেছে আরও 2 শিশুর। আর এখন পর্যন্ত এই জেলায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়ালো 34 জনে। গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 54 জন। আর এই সময়ে রাজশাহী মেডিকেলে রোগী ভর্তি হয়েছে 7 জন।
চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 2 জন। এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা, আর এতে সংক্রমণে বাড়ছে ঝুঁকি। এক সময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জ্বর আসার পরে আমরা সাতক ডাক্তার দেখাইছি, দেখানির পরে কমছে না, পরে আরেকবার নিছি, নেওয়ার পরে তারা ভর্তি দিয়েছেন উসমানী থেকে তারা অন্য পাঠাই দিছে। আমার বাবু কিছু খায় না, আমার বাবুর মোহে গা হয়েছে, জ্বর কমে না, তা আপনারা একটু দেখেন। তারা কয় বড় ডাক্তার আইয়ে লোক, বড় ডাক্তার আইয়ে দেখবে আনে। এক বেডে 2 জন 3 জন করে দেয়, কিন্তু হাম হলো সোয়াশো রোগ। এ জায়গা তো যাদের হাম হয় না তাদের নিয়ে তো এখানে থাকা যায় না। এই বিগত 1 মাসে যদি তারা অন্য একটা সংক্রমণক যারা মানে ইনফেকশাস ডিজিজ হয়, তখন তার শরীরের ইমিউন স্ট্যাটাস কম থাকে। সেই পরিস্থিতিতে বাচ্চারা থাকলে তাদের হাম আক্রান্ত হইলে, হাম জীবনে ঢুকলে হাম রোগ হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘ 1 যুগ অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। 2013 সালে শুরু হওয়া প্রকল্পটির নানা অনিয়ম, দুর্নীতি আর বারবার মেয়াদ বাড়ানোর কারণে সবশেষ ব্যয় দাঁড়ায় 682 কোটি টাকা। আংশিক চালু হলেও নানা ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাগ্রহীতাদের। আর আধুনিক যন্ত্রপাতি পরিচালনা করা সহ পূর্ণাঙ্গ চালু করতে প্রয়োজন প্রায় 1,500 দক্ষ জনবল। যে কোনো হাসপাতালের সর্বপ্রথম ধাপ জরুরি বিভাগ। সেটাই এখন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প, যা স্থানান্তরে একাধিকবার বৈঠকের পাশাপাশি চলছে উচ্চ পর্যায়ের আলোচনা। নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির জন্য ওনারা এখানে ডিপ্লয়েড, এবং ওনারা হুট করে চলে যাবেন সেটাও সম্ভব না, কারণ এখানে হলো মেন এই একটা বেস ক্যাম্প। এখানে অ্যামুনেশন থাকে। এমার্জেন্সি রুগীরা যেখানে ভর্তি হবে সেটা হলো গাইনি এবং সার্জিক্যাল এবং পার্ট অফ মেডিসিন ওয়ার্ড। সেখানে কিন্তু এখন আর্মি আছে। কুষ্টিয়ার 500 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আংশিক চালু হলেও রোগীর সংখ্যা 4 শতাধিক। চিকিৎসা সেবায় কিছুটা স্বস্তির আশা থাকলেও অভিযোগের শেষ নেই। টেস্ট তো নাই, কোনো টেস্ট নাই, সেই টেস্টগুলো বাইরে, তাহলে লাভ কি? এই যে মানে আইওয়াস না, এখানে চেকআপের মেশিন নাই বলে আমি থেকে কাগজ করে আনলাম। এখন আবার ডাক্তার কাগজ দেখে কি বলবে, তখন ডাক্তারই বিবেচনা করে জানবে। রোগ নির্ণয় কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে করা গেলেও বেশিরভাগই করাতে হয় অন্য হাসপাতালে। চিকিৎসক সংকট সহ নানা অভিযোগ রোগী ও স্বজনদের। গত রাতে একটা রোগী আসলে স্ট্রোকের রোগী, 42 মিনিট পর রোগীরা মারা গেল। একটা ডাক্তার তার একটা ট্যাবলেট উল্লেখ। ডাক্তার যদি দেখে রোগের কি অবস্থা সেটা নির্ণয় না করে, তাহলে ইমার্জেন্সি রোগী কিভাবে বাঁচবে? হাসপাতালের প্রতিটি বিভাগ পূর্ণাঙ্গ চালু না হয় ব্যাহত মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমও। পুরোপুরি চালু হলে ইন্টার্ন চিকিৎসকদের মাধ্যমে বাড়তি সুবিধা পাবে রোগীরা। প্রত্যেকটা বিভাগ চালু না হলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। তাদেরকে রোগী দেখার সাথে রোগ নির্ণয় এবং রোগীর চিকিৎসা সেবা সম্পূর্ণভাবে বুঝতে গেলে অবশ্যই আমার সম্পূর্ণ বিভাগগুলি চালু হওয়া প্রয়োজন। অন্যান্য মেশিন যেগুলো, সেগুলোর পিছনেও যেসব জনবল, কারিগরি দক্ষ জনবল লাগে, সেগুলোর এখনও পদই সৃষ্টি হয় নাই। এই পদ সৃষ্টি করা, তাদের জনবল নিয়োগ, অন্যান্য সাপোর্টিং স্টাফ নিয়োগ, আর্মিরা ছেড়ে দিলে এবং এইসব জনবল নিয়োগ হলে আমরা পূর্ণাঙ্গভাবে বিভাগ চালু করতে পারবো বলে আশা করছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ বিভাগে পৌঁছে গেছে যন্ত্রপাতি, এখন প্রয়োজন দক্ষ জনবল। 313টা পদ সৃষ্টি করা আছে, এর ভিতরে সবগুলো নিয়োগ আছে। পূর্ণাঙ্গ পদের জন্য আমরা আমাদের মিনিস্ট্রি বরাবর 1566 জনের আবেদন করছি। ওটা যদি চালু হয়ে আসে, ওই পদে যদি আমাদের পদায়ন হয়, তবে এই জনবলের যে বিশাল সংকট, তখন হয়তো এটা দূরীভূত হবে। মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গ চালু করতে নানা সংকট থাকলেও দ্রুত চিকিৎসা সেবা প্রদান করাই এখন মুখ্য বিষয়। সেনা ক্যাম্পটি স্থানান্তর করলে সাধারণ মানুষ জরুরি বিভাগের সেবা পেতে পারে, এবং সেই সাথে বড় সমস্যা রয়েছে দক্ষ জনবলের। যেসব মেশিনারি রয়েছে, এসব মেশিনারি চালানোর জন্য নেই দক্ষ জনবল। এসব সংকট কাটিয়ে দ্রুতই কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পূর্ণাঙ্গ চালু হবে, এমনটি প্রত্যাশা এ অঞ্চলের সাধারণ মানুষের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত যুবক এখনও গ্রেফতার হয়নি, আর এতে করেই ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। এদিকে বিভিন্ন অভিযোগে প্রক্টর সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।
প্রক্টরের অফিসে ঝোলানো হয়েছে তালা। তবে র্যাব পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সিসিটিভি তথ্য বলছে ঘটনার আগে পরে মিলিয়ে 4 ঘন্টা ক্যাম্পাসে অবস্থান করে অভিযুক্ত ওই যুবক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে দেয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হয় শুক্রবার রাতে। এরপরই রাত 2টার দিকে বিভিন্ন হল থেকে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ছাত্রী হল প্রদক্ষিণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য ও শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়ান। পরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে প্রক্টর সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি জানান তারা। এক পর্যায়ে সকাল 10টায় প্রক্টরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ক্যাম্পাসের যত বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো যে তার ব্যর্থতা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দায় স্বীকার করে নিয়ে তিনি একজন সৎ লোকের মতো পদত্যাগ করবেন। রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি, ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই। এদিকে ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। এটার যে বিচার এখন পর্যন্ত হচ্ছে না, এত উত্তাল জাহাঙ্গীরনগরে এসে এত মানুষের এত দাবির জায়গা থেকে সেটার বিচার ব্যবস্থা এখনো কার্যকর হচ্ছে না, এটা অবশ্যই খুবই নেক্কারজনক। তবে র্যাব পুলিশের কঠোর নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুতই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা তাদের। রাত থেকে আজকে এই সময় পর্যন্ত এখানে অবস্থান করেছি এবং দাবি জানিয়েছে। আমরা যেটা বললাম যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে অভিযোগ যেটা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরও বক্তব্য জানতে হবে যে অবহেলাটা কোথায় হয়েছে। সেই জন্য একটা প্রক্রিয়া আছে, তদন্ত কমিটি করে আমরা দোষীকে আসলে চিহ্নিত করব। এর আগে গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রী জানান, পরিত্যক্ত ফজলতুন্নেসা হল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে গলায় কাপড় পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত ওই অভিযুক্ত। রাতেই সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার আগে পরে মিলিয়ে 4 ঘন্টা ক্যাম্পাসে অবস্থান করে অভিযুক্ত ওই যুবক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস, সেই সাথে ফারাক্কা লং মার্চের সুবর্ণ জয়ন্তী। 1976 সালের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সাড়া দিয়ে দেশ থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে জড়ো হয়েছিল বিপুল সংখ্যক মানুষ। আর বিশাল সেই লং মার্চ সেখানে থেকে গিয়ে শেষ হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে। আর এর আগে 1975 সালে ফারাক্কা ব্যারেজ চালুর পর শুরু হয় পদ্মার মরণ দশা। শুষ্ক মৌসুমে পানি শূন্যতা আর বর্ষায় অতিরিক্ত জলের চাপে নাব্যতা হারাতে থাকে দেশের অসংখ্য নদ নদী। এক সময়ের প্রমত্তা পদ্মা সহ বহু খরস্রোতা নদী অস্তিত্ব হারানোর পথে। সেই সাথে 5 দশক ধরে বিরূপ প্রভাব পড়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার কৃষি, সেচ আর মৎস্য আহরণে। সংকটে পদ্মা অববাহিকার কোটি মানুষের জীবন জীবিকাও। চলতি মৌসুমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, যার প্রভাব পড়ছে স্থানীয় বাজারগুলোতে। আর এতে করে বিপাকে প্রায় 3 লাখ জেলে। ইলিশ না পেয়ে খালি হাতে ফিরছেন ক্রেতারা। আর এবছর নদীতে ইলিশের এই হাহাকারকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন গবেষকরা। এখনই সঠিক ব্যবস্থা না নেওয়া হলে ইলিশ সম্পদ হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তারা। ভোলা সদর উপজেলার কাঠির মাথা গ্রামের বাসিন্দা সৈয়দ মাঝি ও মনির হোসেন মাঝি পেশায় জেলে। দুজন মিলে তুলাতুলি এলাকার মেঘনা নদীতে ইলিশ শিকারের আশায় জাল ফেলছেন। তবে জাল টেনে তুললেও মেলেনি একটি ইলিশও। জানান, সকাল বিকাল 2 বেলা জাল ফেলে পেয়েছেন বিভিন্ন সাইজের কয়েকটি বাটা ও তাপসী মাছ। মাছ ধরতে আসি, কোনো ইলিশ পাই না, পাই শুধু করা বাটা মাছ। বৃষ্টি হয়েছে, মাছ টাছের কোনো আলাপ টালাপ নেই। একই অবস্থা জেলার 7 উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া তীরবর্তী জেলেদের। প্রতি বছর এই সময়ে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লেও এবার চিত্র ভিন্ন। চলতি মেতে প্রচুর বৃষ্টিপাত হলেও এখনো মিলছে না আশানুরূপ ইলিশ। এতে বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। সারাদিন জাল ভাই 2টা একটা মাছ পাওয়া যায়, এতে তো সংসার চলে না। এনজিওর টাকা দিতে সমস্যা, ওই তেলের ঘরে ঋণ হয়ে গেছি। নদীতে ইলিশ মাছের সংকট ধার করতে গিয়ে আমরা 5 জন ছিলাম, 5 জনের 3 জন গেছি গিয়া। 3 জন কাম করে, আমরা 2 জন কতদিন আছি বলতারি না।
এদিকে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। জেলায় দেশের ৩৩% ইলিশ আহরণ হলেও চলতি মৌসুমে বাজারে মিলছে হাতে গোনা কিছু মাছ। দামও অন্যান্য বারের তুলনায় বেশি। এখন তো ইলিশ মাছ নেই বলতেই চলে, দুই একজনের কাছে আছে, মানে প্রচুর পরিমাণ দাম। চিন্তা ভাবনা করছে একটা ইলিশ মাছ কিনবো। ইলিশ মাছ কিনতে আইসা দেখি যে না আমার পক্ষে মানে সম্ভব না যে ইলিশ মাছ কিনা। সামর্থ্য কম, এবার তো ভাঙ্গাস মাছ কিনছি। নদীতে মাছ খুবই কম, দাম আমরা বেশি দিয়ে কিনতে হয়, আর দুই সাইডে যাওয়ায় পাটিয়া ঢাকা বরিশাল নেয়। এখন মাছ তুলনামূলক একদম কম, এই জন্য ইলিশ মাছ আনতে পারি না, দাম বেশি। পোয়া মাছটা ঝাড়সা মাছটা আনিয়ে বিক্রি করি। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন ইলিশের প্রজনন, বিচরণ এবং উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বর্তমান সময়ে সামগ্রিকভাবে যে গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে যে একটা মৎস্য সম্পদের উপরে যে একটা প্রভাব পড়ছে, এটি এখানে কারণ হিসাবে মনে করা হচ্ছে। যদি বিস্তর গবেষণা করে এই বিষয়ে সময়োপযোগী সঠিক ব্যবস্থাপনা না নেওয়া হয়, তাহলে ইলিশ সম্পদ একটা হুমকির মধ্যে পড়ে যেতে পারে বলে মনে হয়। জেলার ৭ উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ৩ লাখ জেলে। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র ১,৬৪,৯৭০ জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চরের কথা উঠলেই চোখে ভাসে নদী ভাঙন আর টিকে থাকার লড়াই। তবে কোরবানি সামনে এলে মানিকগঞ্জের পদ্মা যমুনার চর জোরে জাগে নতুন স্বপ্ন। সারা বছর সন্তানের মতো কোরবানির পশু লালন পালন করেন এখানকার প্রান্তিক খামারিরা। এবারও বিপুল সংখ্যক পশু হাটে তুলতে প্রস্তুত তারা। তবে তারা আশা করছেন এবার তারা ভালো দাম পাবেন। যমুনার চর, প্রাকৃতিক ঘাসে ভরা বিস্তীর্ণ মাঠ, আর এই মাঠেই বড় হয়ে ওঠে কোরবানির পশু। সারা বছরের যত্নে যেন নিজের সন্তানের মতো লালন করেন খামারিরা। আছিয়া বেগম শিবালয়ের আলোকদিয়া চরের একজন প্রান্তিক খামারি। তার খামারে এবার গরুর সংখ্যা 4টি। সারা বছর নিজের সন্তানের মতোই যত্নে বড় করেছেন এই পশুগুলো। এখন আশা ঈদে ভালো দাম পাওয়ার। সন্তানের মতনই গরু কিনে পালি 3 বছর ধরে গরু কিনে পাইতেছি তো এই গরু কিনে পাইলে মিলিয়ে বেটা বেটি নিয়ে চলে ফিরে খায়, আবার কিছু টাকা বাঁচা আবার এটা কিনি। জেলার শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলায় রয়েছে পদ্মা যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল। এখানে পশু লালন পালনের বড় একটি অংশই সামলান নারীরা। পুরুষ সদস্যরা মাছ ধরা আর কৃষিকাজে আয় করলেও সংসারের কাজের পাশাপাশি নারীরা পশুপালন করেন। এই গরুগুলো শুধু একটি কোরবানি পশু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের সারা বছরের গড়ে তোলা স্বপ্ন, যে স্বপ্নটা নির্ভর করে কোরবানির পশুর হাটের উপর। সারা বছর আছে গরু লাহি, আবার বাড়ি নিয়ে খাওয়াই দাওয়াই, মহিলা মানুষ পালা কষ্ট না, কষ্ট হইতে দুঃখ করে পাইতেছি। লাল্লা বালার বেশি করে দিলি, বালার বেশি আমরা পাচ্ছি। আমরা গরু বছর পালি, চোখে ঘাস আছে, ঘাস খাই, ছাল করে খাই, খৈল খাই, এইসব জিনিস খাওয়ায়া আমরা বড় বানাই, এদের মধ্যে বেশি 2 পয়সা পাই। চরের প্রায় প্রতিটি বাড়ি যেন এক একটি খামার। প্রাকৃতিক ঘাস, ভুট্টা আর খড় খাইয়ে মোটা তাজা করা হয় এসব পশু। এজন্য হাটে চরের গরুর চাহিদাও অনেক। আমাদের এলাকায় হয়তো আমরা ঘাস টাস খুব একটু কম লাগে, আমরা ওই সুবিধার জন্য আমরা গরু বছর পালি। আর ম্যাক্সিমাম বাড়িতে আমাদের 2-1টা করে গরু থাকে, কারণ এরা এই কৃষি কাজের পাশাপাশি 2-1টা করে গরু পালন করে থাকে। এই গরুগুলো পালনের মাধ্যমে এদের অর্থনৈতিক যোগান হিসেবে কাজ করে থাকে। পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকার কারণে এই গরুগুলো পাইলে একটু এরা সুবিধা পায় আর কি। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবছর লক্ষাধিক কোরবানির পশুর বড় একটি অংশই রয়েছে চরাঞ্চলে। জেলার চাহিদা মিটিয়ে বাইরেও পশু সরবরাহ সম্ভব। জেলার চাহিদা মিটিয়ে আমরা প্রায় 33,841টি পশু জেলার বাইরে আমরা প্রেরণ করতে পারবো, যেটা আমাদের পার্শ্ববর্তী রাজধানী শহরে রাজধানীবাসী তারা কোরবানির পশু হিসেবে ব্যবহার করতে পারবে। চরের মানুষের সারা বছরের যত্ন আর ত্যাগ সবকিছু এখন নির্ভর করছে কয়েকদিনের হাটের উপর। ভালো দাম পেলে বদলাবে জীবন, আর না হলে এই সংগ্রাম চলতেই থাকবে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।